সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা সাউথের একটা রোমান্টিক থ্রিলার মুভি এক্সপ্লেন করব। আর এখানে আমরা দেখব যে একজন বউ যে তার স্বামীর সাথেও সংসার করে, আবার একই সাথে স্বামীর ভাইয়ের সাথেও প্রেম করে এবং তাদের দুজনের সাথে রেগুলার এই মেয়ের শারীরিক সম্পর্ক হয়। তবে মুভির শেষে এমন একটা থ্রিল আছে যেটা তোমার মাথা ঘুরিয়ে দিবে জাস্ট। এবং পুরো মুভিটা দেখো, যদি ভালো লাগে তাহলে আমাকে জানিও, তাহলে আমি এটার সেকেন্ড পার্টও এক্সপ্লেন করব। তো যাই হোক, চলো মুভিটা শুরু করি। তো একদম মুভির শুরুতে আমাদের রানী নামের একটা মেয়েকে দেখানো হয় যে রাস্তায় কিছু কুকুরকে মাংস খাওয়াচ্ছিল, আর তখনই তার পিছনে একটা ব্লাস্ট হয়। রানী পিছনে তাকিয়ে দেখতে পায় যে বিস্ফোরণটা তার শ্বশুরবাড়িতেই হয়েছে। রানী দৌড়ে গিয়ে বাড়িতে ঢোকার পর দেখতে পায় যে সেখানে শুধুমাত্র একটা হাতের কবজি পড়ে রয়েছে, আর সেই হাতের মাঝে ট্যাটু করে রানীর নাম লেখা। তো রানী দেখে বুঝতে পারে যে এটা তার স্বামীর হাত। এরপর সেখানে পুলিশ এসে ইনভেস্টিগেশন শুরু করলো, আর পুলিশ সন্দেহ করছে রানী খুনটা করেছে, কারণ রানীর হাজবেন্ড ঋষভের ভাইয়ের সাথেই রানীর গভীর প্রেমের সম্পর্ক ছিল। তো পুলিশ ভাবছে যে নীলের সাথে মিলেই রানী তার হাজবেন্ডকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এরপর ফ্ল্যাশব্যাকে আমাদের 6 মাস আগের দৃশ্য দেখানো হয়, যেখানে ঋষভের বিয়ের জন্য বাড়ি থেকে মেয়ে দেখা হচ্ছে। ঋষভ এর আগেও একটা মেয়েকে পছন্দ করেছিল, কিন্তু সেই মেয়েটার বয়ফ্রেন্ড থাকায় ঋষভ আর বিয়ে করেনি। এরপর রানীকে দেখে রানীর কথাবার্তা শুনে ঋষভ তার প্রেমে পড়ে গেল, এবং ঋষভ এতটাই পাগল হলো যে সে রানীকে ছাড়া আর কাউকে বিয়েই করবে না। নিজের হাতে ট্যাটু করে রানীর নামও লিখে ফেললো সে। ঋষভ ছিল খুবই শান্ত এবং লাজুক স্বভাবের, অন্যদিকে রানী একদমই তার উল্টো। তো এরপর তাদের দুজনের বিয়েও হয়ে যায়। ওরা দুজন যে আলাদা গ্রহের প্রাণী সেটা প্রকাশ পেতে বেশি দিন সময় লাগলো না। রানী ঘরের যাবতীয় কাজ ঋষভকে দিয়েই করাতো, আর এগুলোর কারণে ঋষভের মা রানীকে একদমই সহ্য করতে পারতো না। কিন্তু এদিকে ঋষভ তো পাগলের মতো ভালোবাসে রানীকে, কিন্তু রানী যেমন পুরুষের স্বপ্ন দেখতো ঋষভ তার ধারের কাছেও নেই। রানী চাইতো তার হাজবেন্ড খুবই স্মার্ট এবং চালাক হবে, কিন্তু ঋষভ খুবই দুর্বল, যার কারণে রানী তার সাথে মন মতো তৃতীয় বিশ্বযুদ্ধও করতে পারেনি। মানে এক্সপেকটেশনের অনেক আগে ঋষভ বোল্ড আউট হয়ে যায়। তো এই কথা যখন রানী তার বান্ধবীদের বলছিল, তার এই সব কথাগুলো আড়াল থেকে ঋষভ শুনতে পায়। এসব শুনে ঋষভ নিজেকে খুবই ছোট মনে করতে থাকলো। সে ভাবতে থাকলো সে হয়তো রানীর যোগ্য না, যার কারণে তাদের দুজনের দ্রুত আস্তে আস্তে বাড়তেই থাকলো। এরই মধ্যে নতুন এক চরিত্রের আমদানি হলো কাহিনীতে, এবং এই ছেলেটার নাম নীল। সম্পর্কে সে ঋষভের মামাতো ভাই, এবং কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে ঋষভদের বাড়িতে। নীল দেখতে ঋষভের থেকে অনেক বেশি হ্যান্ডসাম, এবং রানী যেমনটা চায় তার সবকিছুই আছে নীলের মধ্যে। ধীরে ধীরে নীলের প্রতি ঝুঁকতে লাগলো রানী। এরই মধ্যে একদিন ঘুরতে গিয়ে রানী পানিতে পড়ে গেলে নীল তাকে সেখান থেকে বাঁচায়, যার কারণে নীলের প্রতি আরো দুর্বল হয়ে পড়ে রানী। এক পর্যায়ে সবকিছু ভুলে সে নিজেকে বিলিয়ে দিল নীলের কাছে। রানী তার সমস্ত চাহিদা নীলের সাথে পূরণ করতে শুরু করলো। নীলকে ভালোবেসে তাকে নিয়ে অন্যরকম স্বপ্ন দেখতে শুরু করলো রানী। রানী ভাবতে লাগলো সে নীলের সাথে অনেক দূরে কোথাও পালিয়ে গিয়ে দুজন মিলে সংসার করবে, কিন্তু নীল মনে মনে অন্য কিছু চাচ্ছিল। রানীকে ভোগ করে হঠাৎ করে একদিন সে পালিয়ে গেল। রানীর স্বপ্নের দুনিয়াটা মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। রানী এতটাই ডিপ্রেসড হয়ে গেল যে সে তার হাজবেন্ড ঋষভকে তার ভালোবাসার সবকিছুই খুলে বলে। মানে রানী ঋষভকে বলে যে আমি নীলকে ছাড়া বাঁচবো না, হ্যান ত্যান। তো ঋষভ এগুলো শুনে কোনো উত্তরই দেয় না। তো এরপর আবার আমাদের প্রেজেন্টে দেখানো হয় পুলিশ অফিসার আদিত্য সবকিছু ভুলে শুধুমাত্র এই কেসের পিছনে লেগে রয়েছে। ঋষভ যদি রানীকে ক্ষমাই করে দিবে তাহলে তাকে খুন হতে হলো কেন? মানে আমি তোমাকে বুঝিয়ে বলছি। এতক্ষণ আমরা যে কাহিনী দেখলাম সেটা রানী আর কি পুলিশকে বলছিল। তো পুলিশ তখন ভাবে যে ঋষভের মৃত্যু তো আগুনে পুড়ে হয়নি, বরং আগুনে পোড়ার আগে তার মাথায় ভারী কিছুতে আঘাত করা হয়েছে। তো পুলিশ ভাবতে থাকে যে রানী হয়তো তাকে বানিয়ে গল্প বলছে। অন্যদিকে ঘটনার দিন যে নীল ঋষভের বাড়িতে এসেছিল সেটা এলাকাবাসী পুলিশকে জানায়। তখন পুলিশ ভাবতে থাকে যে নীলই হয়তো ঋষভকে মেরেছে, কিন্তু ঋষভকে মেরে সে কোথায় পালিয়েছে। আস্তে আস্তে রহস্য ক্লিয়ার হওয়ার থেকে আরো বেশি জটিল হতে শুরু করলো। এদিকে পুলিশকে রানী আরো জানায় যে নীলের সাথে তার সম্পর্কে ব্যাপারটা জানার পর থেকেই ঋষভের আচরণ হুট করে চেঞ্জ হয়ে যায়। প্রথমে সে নিজে দিল্লিতে ছুটে গিয়ে ছুরি নিয়ে নীলের উপর আক্রমণ করে, কিন্তু সেখানে ঋষভ নীলের কিছুই করতে পারে না, উল্টো নীলের কাছে আরো মার খায়। আর এরপর থেকেই রানীর উপর শুরু করে মানসিক এবং শারীরিক নির্যাতন। তবে শারীরিক নির্যাতন গুলো ছিল খুবই ইউনিক। ঋষভ পেশায় একজন ইঞ্জিনিয়ার, যার কারণে হাজার রকম কলাকৌশল তার জানা। কখনো সে রানীকে সিঁড়ি থেকে ফেলে দিচ্ছে, আবার কখনো চুলার গ্যাসের আগুনে জ্বালাচ্ছে রানীর শরীর। রানী স্পষ্ট বুঝতে পারছিল এইসব ঋষভের কাজ, কিন্তু ঋষভ এমন একটা ভাব করে থাকতো যেন কিছুই হয়নি। আস্তে আস্তে রানী ঋষভকে ভয় পেতে শুরু করলো। এক পর্যায়ে সে ক্ষমা চাইল ঋষভের কাছে। ভালোবাসার মানুষটা যখন তার কৃতকর্মের জন্য মাপ চাইছে, তখন ঋষভ তার উপর আর রাগ করে থাকতে পারে না। তো ঋষভ এবার রানীকে মাপ করে দেয়, আর এরপর তারা আবার নতুন করে সংসার শুরু করলো। আস্তে আস্তে তাদের সম্পর্ক আরো গাঢ় হতে থাকলো। কিন্তু দুজনের মধ্যে সবকিছু যখন ঠিকঠাক হয়েই গেছে, তাহলে কেই বা ঋষভকে হত্যা করলো? রানীর এই কথাগুলো শুনে পুলিশ তাকে একদমই বিশ্বাস করতে পারছে না। পুলিশের ধারণা রানী বাঁচার জন্য এইসব বানিয়ে বানিয়ে কাহিনী বলছে, কিন্তু তার শ্বশুরবাড়ির আশেপাশে সবাই বলছে যে বিস্ফোরণের আগে রানী বাসা থেকে বের হয়ে গিয়েছিল, আর যার কারণে ঋষভের খুনের সাথে রানীকে সরাসরি যুক্ত করা যাচ্ছে না। কিন্তু পুলিশ সেদিনের একটা ভিডিও ফুটেজ পেল, যেখানে খুনের ঠিক কিছুক্ষণ পর নীলকে তাদের বাড়ির পিছনের নদী
দিয়ে সাঁতরে পালিয়ে যেতে দেখা যাচ্ছে। এরপর পুলিশ কাস্টডিতে নিয়ে রানীকে পেটানো হলো সত্যিটা বের করার জন্য, কিন্তু রানী কিচ্ছু স্বীকার করলো না। কোর্টে থেকে রানীকে লাই ডিটেক্টর মেশিনে পরীক্ষা করার জন্য পারমিশন নিলেন পুলিশ ইন্সপেক্টর আদিত্য। হার্টের বিট রেট পরীক্ষা করে বলে দেওয়া যায় যে অপরাধী সত্য বলছে নাকি মিথ্যা বলছে। লাই ডিটেক্টরে পরীক্ষা করা হবে জেনে রানীর জুতোর মধ্যে পেরেক ঢুকে নিজের পা কেটে ফেললো, আর তার কারণ হলো শরীর থেকে রক্ত ঝুলে নিজের হার্টবিট এমনিতেই বেড়ে যায়। কাজেই রানীকে জিজ্ঞেস করা সব প্রশ্নের উত্তরেই রানীর হার্টবিট একরকমই ধরা পড়বে। সত্যি আর মিথ্যের পার্থক্যটা বোঝা যাবে না, কিন্তু কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার পরেই রানীর এই চালাকি ধরা পড়ে গেল পুলিশের কাছে। এরপর জুতা খুলে রানীকে জিজ্ঞাসা করা হলো সে কি ঋষভকে হত্যা করেছে এবং নীল কোথায় আছে। প্রতিটা প্রশ্নের উত্তরে সে না বলে গেল। লাই ডিটেক্টর মেশিনে ভেসে উঠলো রানী সত্যিটাই বলেছে। বাধ্য হয়ে রানীকে ছেড়ে দিল পুলিশ। এরপর অন্য একটা হত্যা মামলার জন্য এলাকায় তোলপাড় হলে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায় পুলিশ। এদিকে ডিসমিস করে দেওয়া হলো ঋষভের মার্ডার কেস, কিন্তু সবচেয়ে বড় রহস্যটারই তো সমাধান হয়নি। ঋষভকে কে মেরেছে আর নীলি বা কোথায়? ঘটনার সাথে রানীর অবশ্যই কোনো সংযোগ আছে, কিন্তু সেটা কি? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় সিনেমার একদম শেষ পর্যায়ে এসে, যেখানে আমরা দেখতে পাই ঋষভের বাড়ি না থাকার সুযোগে নীল এসে হাজির হয়েছে জোয়ালাপুরে। রানীকে সে আবারও পটিয়ে নিজের ভোগ্যবস্তু বানাতে চায়, কিন্তু রানী চায় ঋষভের সঙ্গেই থাকতে। এতদিনে সে ঋষভের ভালোবাসার গভীরতা বুঝতে পেরেছে, আর কোনো ভুল সে করতে চায় না। এরই মধ্যে বাড়িতে এসে হাজির হয় ঋষভ। এদিকে নীল রানীকে বাগিয়ে আনতে না পেরে রানীর সাথে তার ক্লোজ ভিডিও সে ঋষভকে দেখায় এবং সে ঋষভকে থ্রেট দেয় যে এই ভিডিওগুলো আমি ভাইরাল করে দিব যাতে রানী আর কোথাও মুখ দেখাতে না পারে। কিন্তু ঋষভ এগুলো সহ্য করতে পারছিল না। সে নীলকে ঠেকাতে চাইলো, কিন্তু শারীরিকভাবে সে নীলের চাইতে অনেক দুর্বল, আর তাই নীলের হাতে বেধড়ক মার খেল ঋষভ। তো মারামারির এক পর্যায়ে নীল যখন তাকে গলা টিপে মেরেই ফেলবে তখন রানী এসে পিছন থেকে নীলের মাথায় আঘাত করে, আর সে আঘাতে নীল সেখানেই মারা যায়। আর এরপরই সিনেমার সবচেয়ে বড় টুইস্ট সামনে আসলো। এতদিন এত ঝামেলার পর ঋষভ এবং রানী তাদের ভালোবাসা খুঁজে পেয়েছে, আর সেটা হারিয়ে যেতে দিবে না ঋষভ। খুনের দায়ে সে রানীকে জেলে যেতে দিবে না। আর তাই রানীরই একজন প্রিয় লেখক দীনেশ পণ্ডিতের একটা কাহিনী ধার করে একটা চিত্রনাট্য সাজালো সে। আর এই দীনেশ পণ্ডিত পুরোটা সিনেমা জুড়েই ছিলেন, কখনো রানীর বয়ানে কিংবা কখনো নীলের মুখে, আর শেষ প্রান্তে ঋষভের কাজে। প্রথমে মৃত নীলের বাম হাতটা কেটে শরীর থেকে আলাদা করে নিল ঋষভ, তারপর নিজের হাতটা কাটলো যে হাতে রানীর নাম ট্যাটু করে লেখা ছিল। সেই হাতটা যে পুলিশ এভিডেন্স হিসেবে পায়, যার কারণে তারা ঋষভকে মৃত হিসেবে ধরে নেয়। নিজে বাড়ির পেছন দিয়ে পালানোর পরিকল্পনা করে রানীকে বাজারে পাঠালো ঋষভ, যেন সবাই ভাবে ঋষভ মারা গিয়েছে এবং রানীও নির্দোষ, এবং সবাই নীলকে সন্দেহ করতে শুরু করবে। রানী এরপর বাজারে গিয়ে মাংস কিনলো। বাসার সামনে রিক্সা থেকে নেমে এলাকার কুকুরগুলোকে সে মাংস টুকরো খাওয়ালো। নীলের মাথায় যে খাসির টুকরোটা দিয়ে আঘাত করা হয়েছিল সেটাও কসাইখানা থেকে কেটে নিয়ে এসেছিল রানী, এবং সেটাও কুকুরকে খাইয়ে দিল, যার কারণে মার্ডার উইপেনের আর কোনোই হদিস থাকলো না। এবং এরই মধ্যে তার বাড়িতে ব্লাস্ট হলো। আগেই পেট্রোল দিয়ে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ব্যবস্থা করে রেখেছিল দুজন। পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পেল শুধুমাত্র নীলের পুড়ে যাওয়া দেহ এবং একটা কাটা হাত, এবং সেই হাতে রানীর নাম লেখা। কাজেই দেহটাকেও ঋষভের দেহ বলে ধরে নিল সবাই। এদিকে নীলের পোশাক পরে বাড়ির পিছনের নদী দিয়ে সাঁতরিয়ে গোপন জায়গায় চলে গেছে ঋষভ। আর সিনেমার একদম শেষ অংশে ঘটনার 5 বছর পর পুলিশ অফিসার আদিত্য ট্রান্সফার হয়ে অন্য কোথাও চলে যাচ্ছেন, তখনই দীনেশ পণ্ডিতের একটা বই পড়ে সেই গল্পের এবং ঋষভের হত্যাকাণ্ডের অনেকটা মিল খুঁজে পেলেন সে। আর বইটা পড়ে আদিত্যও এক জায়গায় বোকা হলেন। তিনি ভেবেছিলেন ঋষভ নদীতে ডুবে মারা গেছে, কারণ দীনেশ পণ্ডিতের সেই উপন্যাসেও নায়কের মৃত্যু হয়, কিন্তু সিনেমায় ঋষভ মরেনি। অজ্ঞাত একটা জায়গায় চলে গিয়েছিল সে, যেখানে কেউ তাকে খুঁজে পাবে না। আর একদম শেষ সিনে আমরা দেখতে পাই একটা রেল স্টেশনে রানীর হাত ধরে ঋষভ হাঁটছে, এবং এত যুদ্ধ এবং এত কিছুর পরেও তাদের ভালোবাসার জয় হয়েছে। দুটো মানুষ এত ঝড়ঝাপটা সামলেও শেষমেশ এক হতে পেরেছে। রানীর সামান্য ভুলের খেসারত দিতে গিয়ে কয়েকটা জীবন এলোমেলো হয়ে গেছে। নীলের সঙ্গে রানী জড়িয়ে না পড়লে এত কিছু হতোই না, তাইলে তো মুভি হইতো না। যাই হোক, মুভিটা একদম যে খারাপ লাগছে এমনও না, মানে বেসিক্যালি আমার কাছে ভালো লাগছে। রোমান্স, থ্রিলার, টুকটাক ফাইট, মানে সবকিছুই আছে। তবে গাইস, এটার দ্বিতীয় পার্ট আরো সুন্দর। সেকেন্ড পার্ট আমি দেখে নাই, বাট আমি মানে হয়তো আন্দাজ করতে পারতেছি যে নায়িকা আবারও পরকীয়ায় জড়াবে, আর এবার প্রবাবলি পুলিশ অফিসারের সাথে তার প্রেম হবে। মানে ভাই, এই পরকীয়ায় দুনিয়াদের ছাড়খাড় হয়ে যাইতেছে। তুমি এটা জাস্ট একটা মুভি দেখলা, বাট এমন অহরহ ঘটনা মনে করো আমাদের আশেপাশে হইতেছে। আর মুভিতে যেটা দেখলে এটা তো মনে করো কমন। মনে করো তুমি বিয়ে করে আনছো, তোমার বউ নিয়ে চলে গেছে আর একজন। আবার দেখা গেল তুমি যারা বিয়ে করছো তার তোমার আগেও একটা জামাই ছিল। মানে ভাই, এত কিছুর মধ্যে আর বিয়ে করতেই ভয় লাগে। 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে ডিভোর্সের হার ছিল প্রতি 10,000-এ 11টি। মানে 10,000 বিয়ের মধ্যে 11টা ডিভোর্স হইতো, যদিও এটা একটা ডাহা মিথ্যা কথা। 10,000 বিয়ের মধ্যে মনে করো প্রথম 500-700 প্রথম 6 মাসে ডিভোর্স হয়ে যায়। আর এই ডিভোর্সের অন্যতম কারণ হইতেছে ফেমিনিজম। মানে মেয়েরা আমার কথা মাইন্ড করো না, আমাদের নানি দাদিদের সময়
মনে কর ডিভোর্স হইতোই না। তখনকার নারীদের একটাই চিন্তা ছিল, সেটা হইতেছে আমি শ্বশুর বাড়ি যাবো, গৃহস্থ বাড়ি হইলে মনে করো ধান টান লাগাইলাম, 3 বেলা গরম ভাত খাইলাম আর ঘুমাইলাম। মানে তখন তারা স্বামীর উপর ডিপেন্ডেন্ট ছিল। বাট এই ফেমিনিস্টরা এসে এমন একটা ট্রেন্ড চালু করছে যে মেয়ে মানুষ কেন ব্যাকডেটেড থাকবে, তোমরা মডার্ন হও। আর মডার্ন হওয়ার জন্য কি করা লাগবে? ফার্স্ট অফ অল হচ্ছে তোমার ফ্রি মিক্সিং করতে হবে, সেকেন্ড হচ্ছে তুমি পর্দা করতে পারবা না, আর থার্ড হচ্ছে তুমি ইন্ডিপেন্ডেন্ট হও। আর ইন্ডিপেন্ডেন্টের সংজ্ঞা কি? জামাই আছে তো কি হয়েছে, তুমি তোমার ছেলে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাও, অফিসের বসের সাথে পার্টি করো, বয়ফ্রেন্ড বানাও, মানে যেটা সাইড চিক্স বলে আর কি। এটা কখনো কোনো নারীর স্বাধীনতা হতে পারে না। তো যাই হোক, অনেক কথা বললাম, ভালো থাকো আর বিয়ে করার আগে একটু দেখে শুনে বিয়ে করো।